বাঘ কিনা মামা আর শিয়াল কিনা ভাগ্নে, তাই দুজনের মধ্যে বড্ড ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্যে খাবার কিছু তৈরি করলো না। বাঘ যখন খেতে এলো তখন তাকে বললে, মামা একটু বসো, আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদের ডেকে আনি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাত্রে ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা মনে মনে শিয়ালকে গালমন্দ করতে করতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়াল এলে তাকে খেতে দিল মস্ত মস্ত মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারা 4টে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটুও সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনের সুখে পেট ভরে হাড় চিবিয়ে খেল, আর বললে, কি ভাগ্নে, পেট ভরলো তো? শিয়াল হাসতে হাসতে বললে, হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। মনে মনে কিন্তু তার ভয়ানক রাগ হলো, আর সে বললে, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবেই দেশে ফিরবো, নইলে আর দেশে ফিরবো না। এই মনে করে শিয়াল সে দেশ ছেড়ে আলো দেশে চলে। সে নতুন দেশে অনেক আখের ক্ষেত ছিল। শিয়াল সেই আখের ক্ষেতে থাকতো আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা বললে, ভালো রে ভালো, এমন করে আমাদের আখ কোনো দুষ্টু শিয়াল ভেঙে রেখে দেয়, বেটাকে সাজা দিতে হবে। বলে তারা ক্ষেতের পাশে এক খোঁয়ার তৈরি করলো। কাঠ দিয়ে ছোট্ট ঘরের মতন করে খোঁয়ার তৈরি করতে হয়। তার ভিতরে কোনো জন্তু ঢুকলে তার দরজা আপনি বন্ধ হয়ে যায়। তাতেই সেই জন্তু খোঁয়ারের ভিতর আটকা পড়ে। চাষিরা যখন খোঁয়ার তৈরি করেছে, শিয়াল তখন হাসছে আর বলছে, আমার জন্যে না মামার জন্যে, এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তারপর দিনই সে বাঘকে গিয়ে বললে, এই মামা, একটা বড় নিমন্ত্রণ এসেছে, রাজার ছেলের বিয়ে, সেখানে আমি গান গাইব আর তুমি বাজাবে, আর খাবো যা তা তো কথাই নেই। এই তারা পালকি পাঠিয়েছে, যাবে মামা? বাঘ বললে, তার যাব না, এমন নিমন্ত্রণ কি ছাড়তে আছে রে, আবার তারা পালকিও পাঠিয়েছে। শিয়াল বললে, সে কি যে সে পালকি, এমন পালকিতে আর কখনো চড়নি মামা। এখনই কথাবার্তা বলে দুজনেই সেই আখের ক্ষেতের ধারে এলো, যেখানে সেই খোঁয়ার রয়েছে। খোঁয়ার দেখে বাঘ বললে, খালি পালকি পাঠিয়েছে, বেয়ারা পাঠায়নি যে? শিয়াল বললে, আরে মামা, আরে আমরা উঠে বসলেই বেয়ারা আসবে এখন। বাঘ বললে, পালকির যে ডান্ডা নেই, বেয়ারা কি করে বইবে? শিয়াল বুঝতে পারে বাঘকে ঠকানো বেজায় কঠিন। সে আবার আমতা আমতা করে বলে, ডান্ডা তারা সঙ্গে আনবে। কথা শুনে বাঘ সেই খোঁয়ারের ভিতর ঢুকেছে। অমনি ধড়াস করে তার দরজা বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, আরে ও মামা, দরজাটা বন্ধ করে দিলে আমি কি করে ঢুকবো? বাঘ বললে, তোমার ঢুকে কাজ নেই, এবারের নিমন্ত্রণটা আমি খাইগে। শিয়াল বললে, বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার দেশে চলে গেল। এরপর চাষিরা এসে দেখলো যে বাঘ মশাই খোঁয়ারের ভিতর বসে আছেন।
তখন তার যে কি খুশি সে আর কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আন কান্ত, আন বললম, আন যে যা পারিস, খোঁয়ারে বাঘ পড়েছে, আর তোরা কে কোথায় আছিস রে, নিয়ে আয় নিয়ে আয়। এমনই সকলে ছুটে এসে বাঘকে মেরে শেষ করলো। গল্পের নাম জলের শব্দ। এটা শুষ্ক গরমকাল। বর্ষার বাড়ির আশেপাশের জঙ্গল ব্রাউন এবং হলুদ হয়ে উঠছে। বেশিরভাগ গাছের পাতা গাছ থেকে মাটিতে পড়ে রয়েছে। বর্ষা বলে, বড্ড গরম, সাঁতার কাটার জন্য জল থাকলে খুব ভালো হতো। বাবা বলল, তবুও আমাদের পান করার জন্য জল তো পাচ্ছ। অনেক মানুষ এবং পশুরা আছে যারা এখনো পানের জন্য জলও পায় না। সেই রাতে বর্ষা জলের স্বপ্ন দেখল। সে স্বপ্নে একটা শব্দ শুনতে পেল, থাম প্লাস। বর্ষার এক ঝটকায় ঘুম ভেঙে গেল। ওর হার্টে শব্দ হচ্ছে, থর থর থর। বর্ষা বিছানার তলায় খুঁজলো, সেখানে কিছু নেই। আওয়াজটা আস্তে আস্তে কমতে থাকে, স্প্লশ স্প্লশ মেউ। বর্ষা ধীরে ধীরে জানালার কাছে গেল এবং বাইরের দিকে তাকালো। বাগানে কিছুই নেই, স্প্লশ স্প্লশ মেউ। পরের দিন সকালে বর্ষা বাগানে বসে রয়েছে। সে একটা ব্যাঙ দেখতে পেল। যখন সে শুনল স্প্লিশ স্প্লাশ, বাবা, তুমি কি বড় জলের ফোঁটার শব্দ শুনতে পাচ্ছ? সে জিজ্ঞেস করলো। কি বোকার মতো কথা, যাও গিয়ে নিজের হোমওয়ার্ক করো, বাবা বললেন। দুপুরে খাওয়ার সময় শব্দটার আবার পরিবর্তন হলো, ক্রপ্লাশ ম্রো। বর্ষার মনে হলো বিশাল নখর ঘরের দেওয়াল টেনে কেউ যেন কূপের মধ্যে ফেলে দিচ্ছে। সে চিৎকার করে বলল, বাবা, তুমি তুমি কি ওই আওয়াজটা শুনতে পাচ্ছ? এটা সাম্বারের শব্দ, বাবা জবাব দিল। সারা দিন বর্ষা শব্দগুলো শুনতে পাচ্ছিল। এটা বারবার নিজের ছন্দের পরিবর্তন করছে, স্প্লিশ স্প্লাশ ম্রো হিস স্প্লাশ প্লিশ। এবং সারা দিন বাবা কিছুই শুনতে পেল না। বাবার কি কানের যন্ত্রের প্রয়োজন? বর্ষা ভাবতে লাগলো। তাহলে কি বাগানে কোনো বড় জলের দৈত্য লুকিয়ে আছে? সেই রাত্রে বর্ষা ঘুমাতেই পারল না। স্প্লিশ স্প্লাশ স্প্লিশ স্প্লাশ শব্দটা হয়েই চলেছে। বর্ষা কল্পনা করলো হয়তো কোনো বড় জলের দৈত্য তাকে মারতে আসছে। ওর মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। ওই কুয়োটা সে ঠিক করলো ওটার ভেতরে দেখবে। এখানে কোনো দৈত্য নেই, এখানে একটা চিতাবাঘের ছানা। এটা ভিজে এবং ক্ষুধার্ত। হ্যালো ছোট ছানা, বর্ষা বলল, আমি শুনতে পেয়েছিলাম তুমি গত রাত্রে এখানে পড়ে গেছো। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। ম্রো, চিতার ছানাটা বলল। বর্ষা একটা মই নিয়ে আসে, তাড়াতাড়ি চড়া, বর্ষা বলল। চিতাবাঘের ছানা তখন একেবারেই নিচে রয়েছে। বর্ষা আবার চেষ্টা করলো, এদিকে 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 ছোট ছানা, কিন্তু চিতার ছানাটা একটুও নড়ল না। বর্ষা গত রাতে বেঁচে থাকার খাবার আনার জন্য বাড়ির দিকে দৌড়লো। চিতাবাঘ কি মাছ খায়? সে মনে মনে ভাবলো। বর্ষা অনেকগুলো মাছ নিয়ে এলো। বর্ষার নম্রভাবে বলল, মাছ, এদিকে ছোট্ট ছানা, তোমার জন্য খাবার এনেছি।
অন্ধকারে প্রায় আড়াল হয়ে যাওয়া মাছগুলোকে ধরতে ধরতে চিতাবাঘের ছানা একটু একটু করে ওপরে উঠতে থাকে। ভয় পেও না, বর্ষা বলে। সে তখনও বসে ছানাটার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে সে ঘুমের ঢলে পড়ে। এখন সকাল। চিতাবাঘের ছানাটা কুয়োর ভেতর থেকে বেরিয়ে এসেছে আর বসে বসে মাছগুলো খাচ্ছে। ও পাত্রটার দিকে তাকালো এবং বাকি মাছগুলো ক্ষুধার্তের মতো খেতে লাগলো। এটা কি? বাবা চিৎকার করে উঠল। ভয় চিতাবাঘের বাচ্চাটা গাছের উপরে উঠে গেল। এটা একটা চিতাবাঘ বাবা, এইটাই কুয়োর মধ্যে পড়ে গেছিল, বর্ষা বলল। ছানাটা হিসির শব্দ করলো, শুনতে পেয়েছো? ওটা একটা বন্য প্রাণী, তোমাকে জেলে ধরে নিয়ে যাবে, তোমাকে খেয়েও নিতে পারে, বাবা চিৎকার করে উঠলেন। বর্ষাও চিৎকার করে উঠল। ওটা কুয়োর মধ্যে আটকে গেছিল, আমি ওকে বার করেছি। আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে ফোন করেছি, বাবা বললেন। ফরেস্ট ডিপার্টমেন্টের সারা দিন লেগে গেল চিতাবাঘটাকে গাছ থেকে নামাতে। আমি আমার চিতাবাঘটাকে দিতে চাই না, বর্ষা কেঁদে কেঁদে বাবাকে বলল। এটা তোমার চিতাবাঘ নয়, উদ্ধারকারীদের একজন বলল। এটা আসলে বন্যপ্রাণী, এর আসল জায়গা বনেই। তুমি যদি ওকে নিজের কাছে রাখো তাহলে তোমাকে জেলে নিয়ে যাবে। একদম, বাবা বুঝিয়ে বলে। উদ্ধারকারীরা জিপে উঠল। উনি বললেন, এই সপ্তাহে তৃতীয়বার আমি কোনো প্রাণীকে উদ্ধার করলাম। অনেক পশু জলের খোঁজে এই গরমে জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে। তোমাদের কুয়োতে অনেক জল আছে, তোমরা যদি এর কাছে একটা ছোট্ট পুকুর বানাও তাহলে বন্যপ্রাণীরা সেখানে জল খেতে পারবে। চিতাবাঘটা সম্মত হলো। টাটা ছোট্ট ছানা, বর্ষা চিৎকার করে বলল। যতক্ষণ না জিপটা পুরোপুরি চলে গেল ততক্ষণ সে হাত নাড়তে লাগলো। বর্ষা বাবার দিকে তাকালো। বাবা, আমরা কি পুকুর বানাবো? বর্ষা জিজ্ঞাসা করলো। যাও হোমওয়ার্ক করো, বাবা বলল। প্লিজ বাবা, বন্যপ্রাণী আর জলের খোঁজে কুয়োতে পড়ে যাবে না, আর আমিও ওদের কিডন্যাপ করব না। ঠিক আছে, কিন্তু আগে তুমি তোমার সব কাজ শেষ করো। বর্ষা ছুটির বাকি দিনগুলো শুধু মাটি খুঁড়েই কাটালো। এটা তোমার জন্মদিনের উপহার, বাবা হাঁপ ছেড়ে বললেন। আমি ভাবলাম জেলে না যাওয়াই আমাদের জন্মদিনের উপহার হবে, উত্তর দেয় বর্ষা। বাবা এতই ক্লান্ত হয়ে পড়েছিল যে কোনো উত্তরই দিতে পারলেন না। বাবা, শুভ জন্মদিন, বাবা বললেন। দূরবীন? খুশি হয়ে যায় বর্ষা। আমি ভাবলাম পুকুরটাই আমার জন্মদিনের উপহার। দাঁড়াও দাঁড়াও, আমি তার আগে ভেবেছিলাম জেলে না যাওয়াই হয়তো আমার জন্মদিনের উপহার হবে। অবাক বর্ষা। এটা শেষ উপহার, বাবা হেসে বললেন। সেই দূরবীনটার সাহায্যে বর্ষা পুকুরের সবটা ভালো করে দেখতে পায়। এটা পুরো ভর্তি, ব্যাঙ ডাকছে, একটা সাদা মাথার পাখি সেখানে চট করে জল খেয়ে চলে গেল। আমি তো ওদের শুনতে পাচ্ছি না, বাবা দুঃখী মনে বলল। আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে বাবা, বর্ষা বলল। আমরা পরের সপ্তাহে কানের ডাক্তারের কাছে যাব বাবা। হ্যাঁ, এটা একেবারেই শুভ জন্মদিন নয়। Thank you.